আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমরা তোমাদের সাথে বরাবর নেই আরও একটি সুন্দর ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেই ক্লাসটা তোমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটা হচ্ছে একেবারে বাংলা ব্যাকরণের একেবারে বেসিক যে ক্লাসটা আছে সেটা আমরা তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই ক্লাসটি ইতিপূর্বে আমাদের যে সেকেন্ড টাইম গোল্ডেন বেচটা আছে, এই গোল্ডেন বেচের মধ্যে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। অনেকেই ক্লাস করেছ, ক্লাস নোট জমা দিয়ে দিয়েছো অনেকেই। তো এই যে ক্লাসটা আগামীকালকে এটার পরীক্ষা হবে, এই পরীক্ষা যে হবে এই পরীক্ষাটা আরও ফলপ্রসূ হওয়ার জন্য, অর্থাৎ আরও এফেক্টিভ হওয়ার জন্য মানে একটু প্র্যাকটিস করা দরকার। প্র্যাকটিস করার জন্য আমরা আবার একটা সুন্দর একটা লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যে বা যারা যেখান থেকে আছো দ্রুত আমাদের সাথে যুক্ত হবা, আমরা তোমাদের সাথে আজকে এই ক্লাসটা সুন্দর মতো উপভোগ করব। এই তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে অনেকে যুক্ত হচ্ছে ধীরে ধীরে। ওকে ভাইয়া, আশা করি সব কিছু ক্লিয়ার আছে। আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবা প্রিয় ভাইরা আমাকে। ওকে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে আমি আমার ক্লাসে ফিরছি। কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে, যার কারণে একটু সময় লেট হয়েছে। অনেকেই আকাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে গেছে। আজকে কয়েকজন শিক্ষার্থী আমাকে কিছুক্ষণ আগে মেসেজ দিয়ে বলতেছে, ভাইয়া আলহামদুলিল্লাহ সাবজেক্ট পেয়ে গেছি। বিশ্বাস করো, এই যে তাদের অর্থাৎ এই ভর্তি পরীক্ষা রেজাল্টের পর থেকে আজকে পর্যন্ত এই যে তৃতীয় মিনিট পর্যন্ত তারা আমাদের প্রতিদিনে জিজ্ঞাসা করে, মানে একদিন পর পর আমাদের জিজ্ঞাসা করে, ভাইয়া সাবজেক্ট কি পাবো। আরেকজন জিজ্ঞাসা করে, ভাইয়া আদৌ গেম সাবজেক্ট পাবো। আজকে তারাই আমার সাথে বলতেছে, ভাইয়া আলহামদুলিল্লাহ সাবজেক্ট পেয়ে গেছি। এই যে মুহূর্তটা আসলে অনেক সুন্দর। আসলে যখন আমি বলতে পারি হ্যাঁ তুমি পেয়েছো, বা সে যখন দেখে যে সাবজেক্ট পেয়ে গেছে, এটা একটা আনন্দের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের শিক্ষার্থীরা অন্তত একটা মিনিট পরও 2টা মিনিট পরও সাবজেক্ট পেয়ে গেছে। অনেক শিক্ষার্থীরা আশাহত হয়ে গেছে যে সাবজেক্ট আসলে পাবে কি না। তারা অবশেষে তৃতীয় মিনিটের পরে সাবজেক্ট পেল। আল্লাহ তাআলা কাছে হাজারো শুকরিয়া। তারা পরিশ্রম করেছে বিদায় আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রাপ্তি দিয়েছে আর কি। ওকে, আশা করি তোমরা আগামী বছর এরকম একটা সুসংবাদ, এরকম একটা অনেক প্রতীক্ষার পরে একটা সুসংবাদ পাবা, সে প্রত্যাশা করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক। ওকে ভাইয়া, তাহলে আমি যেই ক্লাসটা হাজির হয়েছি সেটা হচ্ছে একেবারে বেসিক ক্লাস। আশা করি যারা যারা যুক্ত ছিলাম, তোমরা সেকেন্ড টাইম বেচে যে বাংলা লেকচার 2টা করেছো তারা হয়তো ভালো মতো বুঝতে পারবা। ওকে ভাইয়া, আমি ক্লাসে ফিরছি, একেবারে ক্লাসে ফিরছি ভাই, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আমি ক্লাস করাবো, শুধু বলবার তোমরা অ্যান্সার করবা। আমি আবার বলে দিচ্ছি, আমি যা যা দেখাবো তুমি পারলে বলবা। আমি যা এমসিকিউগুলো তোমাদের দেখাবো তুমি যা পারলে দ্রুত বলে ফেলবা, আর আমি তোমাকে ব্যাখ্যা করবো। ঠিক আছে ভাইয়া? ইতিমধ্যে তোমাদেরকে আমি পড়াইছি। ওকে ভাইয়া, তাহলে আমি ক্লাসে ফিরছি। তো আমার প্রথম মূল প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কি, সেটা প্রশ্নটা আমি একটু দেখি। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। কি প্রশ্ন ভাইয়া? এটা হচ্ছে আমার ব্যাকরণের। কি ভাইয়া? এই যে ব্যাকরণ যে শব্দটা আছে, বি যোগ কর যোগ বি যোগ আ যোগ কর যোগ ন, এরকম অন, ব্যাকরণ শব্দের এই যে অর্থটা, এটার অর্থটা আসলে আমরা কি পড়েছিলাম ইতিপূর্বে? আমরা ব্যাকরণ শব্দের অর্থ কি পড়েছিলাম সেটা আমার জানা দরকার ভাইয়া। ঠিক আছে, সবাইকে অভিনন্দন যারা যারা সাবজেক্ট পেয়েছে। বিশ্বাস করো ভাই, এই মুহূর্তটা আসলে অনেক সুন্দর। এই যে তৃতীয় মিনিটের পরে আমি ক্লাসে জাস্ট 5 মিনিট লেট করে ঢুকছি। কারণ কি ভাইয়া, এই যে এই মুহূর্তটা আমি মিস করতে চাই নাই। তারা মেসেজ দিয়ে বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ সাবজেক্ট পাইছি। সত্যি ভাই মুহূর্তটা অনেক সুন্দর। আমার যেমন শুনতে ভালো লাগছে, আর যে সাবজেক্টটা পেয়েছে তার কেমন লাগছে তুমি চিন্তা করো ভাইয়া। তুমি তোমার ওই জায়গাটা চিন্তা করো যে আমি তৃতীয় মিনিটের সাবজেক্ট পেয়ে গেছি। মুহূর্ত চিন্তা করো, আমি মিস করতে চাই না, সেদিন একটু লেট হয়ে গেছে ভাইয়া। ওকে, তো দেখো ভাইয়া, এই ব্যাকরণ শব্দের অর্থ কি? এটা কি বিশেষভাবে রচনা করা? না, রচনা করা না। আমরা পড়িয়েছি কি ভাইয়া? হ্যাঁ, আমরা পড়িয়েছিলাম ব্যাকরণ বা এখন হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তাহলে ব্যাকরণ শব্দটার অর্থ, ব্যাকরণ শব্দটা কোন আমাকে বলতে পারবা যে ব্যাকরণ শব্দটা কোন ভাষা থেকে আসছে? কোন ভাষা থেকে আসছে? হ্যাঁ, উত্তর সঠিক হচ্ছে সংস্কৃত ভাষা। আমি একটু তথ্য তোমাদের সাথে অ্যাড করব। সংস্কৃত ভাষা থেকে ব্যাকরণ শব্দটা আসছে। তাহলে আমি এখানে 2টা তথ্য পাইলাম। একটা হচ্ছে ব্যাকরণ শব্দটা একটা প্রত্যয়জাত শব্দ। কি শব্দ ভাইয়া? প্রত্যয়জাত শব্দ, প্রত্যয়জাত শব্দ। এবং এই শব্দটা আসছে কোত্থেকে ভাইয়া? এই শব্দটা আসছে সংস্কৃত শব্দ থেকে আসছে। কোন শব্দ থেকে আসছে? অর্থাৎ তৎসম শব্দ থেকে আসছে। এবং পাশাপাশি এই ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে আমার বিশেষভাবে বিশ্লেষণ করা। বিশেষভাবে কি করা? বিশ্লেষণ করা। এই তো লিলি বলতেছ, কি বলছে? কাশ্মীরা বলতেছ, নিশি দাস বলছো। সবার উত্তর সঠিক। ফারিয়া ইবনা, তারপর হচ্ছে
ওকে ভাই অবশ্যই তথ্য বলছো সবাই। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে কি করা, বিশ্লেষণ করা। ওকে নেক্সট কোশ্চেন আসে। আমি তো আজ আশা করি পরবর্তী পরীক্ষাটা হবে এর মধ্যে তোমার সর্বোচ্চ আনসার পারবা, আনসার করতে পারবো ভাইয়া। তাহলে দেখো বাংলা ভাষার সর্বপ্রথম এই ক্লাসটা কোথায় হয়েছে সম্ভবত বলা দেওয়া হয়েছে। বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ রচনা করে, একটু খেয়াল করে এখানে একটু ক্রিটিক্যাল প্লেস আছে ভাইয়া, একটু ঝামেলা আছে এখানে, তোমাকে আগে বুঝতে হবে এখানে প্রশ্নটা কি করা হয়েছে। বাংলা ভাষার সর্বপ্রথম এখানে কি বলছে, বাংলা ভাষার, এখন বাংলা ভাষার যেহেতু ভালো হয়েছে কি বলছে, বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন কে। এখন একটু খেয়াল করো, এখানে কিন্তু বলে নাই ইংরেজি ভাষায়, এখানে কিন্তু বলে নাই পর্তুগিজ ভাষায়, এখানে এই গ্রিক বলছে বাংলা ভাষায়। তোমাদের ক্লাসে হয়তো ভালো মতো মনে করে দিয়েছিলাম এবং এই বিষয়টা কনফিউশন যেটা হইতে পারে এটা সুন্দর মতো ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে আসলে এই জিনিসটা হচ্ছে এভাবে হবে, তাই না? বলে দিয়েছিলাম, আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম পর্তুগিজ ভাষায় কে করছে আগে এবং ইংরেজি ভাষায় কে করছে, এবং পর্তুগিজ এবং ইংরেজির মধ্যে কে প্রথমে করছে এটাও সুন্দর মতো স্পষ্ট করে বলে দিয়েছিলাম। হ্যাঁ বলে দিয়েছিলাম, আমাকে বলতে হবে বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন কে, অর্থাৎ বাংলা ভাষার, নট বাংলা ভাষায়, বলছে বাংলা ভাষার, অর্থাৎ আমাদের যে ব্যাকরণটা, এই ব্যাকরণটা সর্বপ্রথম কে রচনা করেন। হ্যাঁ কে রচনা করেন সেটা হচ্ছে কি না, পাণিনি না, পাণিনি শুধুমাত্র ব্যাকরণ রচনা করেন, মানে গ্রামার রচনা করছেন, পাণিনি বাংলা ব্যাকরণ রচনা করেন নাই। হ্যাঁ তারপরে নাথান ব্রাসি হেলহেড সে করছে ইংরেজি ভাষায়, সে কি ভাষা, ইংরেজি ভাষায় করছে। আর ম্যানুয়েল দ্য এসম্পাসা সে হচ্ছে পর্তুগিজ ভাষায়, কি ভাষা ভাইয়া, পর্তুগিজ ভাষায় তোমার হচ্ছে কি করছে, রচনা করছে। তাহলে আমি এটা পাইলাম, রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম বাঙালি হিসাবে রচনা করছেন উনি। তাহলে আমার যে তথ্যটা সঠিক হবে, একদম সবাই বলতেছে ডি 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 বলতেছে, না ডি উত্তর হবে না, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। কেন সি নাম্বারটা একটু ক্লিয়ার করে বলে দিই। তোমরা জানো ম্যানুয়েল দ্য এসম্পাসাও এই ব্যক্তি প্রথম পর্তুগিজ ভাষা, কি ভাষা ভাইয়া, পর্তুগিজ ভাষায় প্রথম উনি বাংলা ভাষা রচনা কি কর, বাংলা ভাষার সর্বপ্রথম তোমার হচ্ছে রচনা করেন কে, সেই যে ম্যানুয়েল দ্য এসম্পাসা কোন ভাষায়, সেটা হচ্ছে এই পর্তুগিজ ভাষায়। তারপর কি করছে, তারপর করছে এই নাথান ব্রাসি হেলহেড এই ব্যক্তি তোমার হচ্ছে পরে, এই যে সবাই ব্যস্ত লাগাইছে, দেখছো কেউ উত্তর সূক্ষ্ম দিতে পারো নাই, এতবার ক্লিয়ার করে দেওয়ার পরও উত্তর ভালো মতো করতে পারো নাই। তাহলে বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন কে, উত্তর হচ্ছে সি নাম্বারটা। আর যদি বলা হয় বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ভাষা রচনা করেন কে, তারা রাজা রামমোহন রায়। আর যদি বলা হয় ইংরেজি ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে, উত্তর হবে নাথান ব্রাসি হেলহেড। আর যদি বলা হয় শুধুমাত্র ব্যাকরণ রচনা করেন কে, উত্তর হবে পাণিনি। বুঝতে পারছো যে ক্রিটিক্যাল কোশ্চেন, এই সবাই আবার ডি বলতেছে, এখনো ডি বলতেছে। ফলাফল এখনো ডি বলতেছে, চিন্তা করছে এত ক্লিয়ার করে দেবো এখনো ডি বলতেছে। তাহলে সঠিক করতে হচ্ছে আমার সি নাম্বারটা, সঠিক করতে কি ভাইয়া, সঠিক করতে হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে সঠিক করতে হচ্ছে আমার সি নাম্বারটা, ম্যানুয়েল দ্য এসম্পাসাও। ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ব্যাকরণ গ্রন্থ কোনটা, এখন কোনটা, ম্যানুয়েল দ্য এসম্পাসা, আমরা উচ্চারণ করতে না ঠিকঠাক মতো। ওকে বলো, এটা বলো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ব্যাকরণ গ্রন্থ কোনটি, প্রথম ইংরেজি ব্যাকরণ গ্রন্থ কোনটি? দেখো তো, ভাষা কথাক্রম, গৌরী ব্যাকরণ, নাকি হচ্ছে তোমার ভোকাবুলারি অফ বেঙ্গলি, না গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, কে বলছে, কে লেখছে? ওকে এটা বলো ভাইয়া। হ্যাঁ ওকে তাহলে বাংলা ভাষায় প্রকাশিত, বাবারে বাবা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ব্যাকরণ গ্রন্থ কোনটি, সেটা হচ্ছে এই যে ভাই এইটা ইংরেজি কোনটা, সেটা হচ্ছে ডি নাম্বারটা। এই তো এখন বলছো ফাইরুজ, বলছো ফাইরাবিনাথ, হ্যাঁ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আমাকে একটু বলো তো ভাইয়া, প্রিয় ভাই আমাকে একটু বলতে হবে, এই যে দ্য গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটা কে, জাস্ট কে রচনা করছেন, কে বলো, এটা কে রচনা করছেন, ম্যানুয়েল দ্য এসম্পাসাও নাকি নাথান ব্রাসি হেলহেড, কোনটা, কে উত্তর কোনটা হবে? আমাকে বলতে হবে গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থের লেখক কে, হ্যাঁ এই গ্রন্থের লেখক কে হবে? হ্যাঁ না এনবি হেলহেড, এই তো এনবি হেলহেড, গুড শাবাশ তাহসিন, বলছো নাথান ব্রাসি হেলহেডের হচ্ছে এই গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা কে রচনা করছেন, নাথান ব্রাসি হেলহেড। কোন ভাষায়? ইংরেজি ভাষায়, ঠিক আছে, ইংরেজি ব্যাকরণ গ্রন্থ, হচ্ছে এই যে এটা, ঠিক আছে ভাইয়া। ওকে ডান হয়ে গেছে ভাইয়া। পরবর্তী প্রশ্নে আসি,
পাণিনির এই ব্যক্তির চেয়ে ব্যাকরণের সর্বপ্রথম জনক, অর্থাৎ উনি প্রথম ব্যাকরণ রচনা করছেন। এই পাণিনির রচিত বিখ্যাত ব্যাকরণের নাম কি? উনি যে ব্যাকরণ রচনা করছেন ওনার গ্রন্থের নামটা কি জানতে চাওয়া হয়েছে এখানে। ওনার গ্রন্থের নামটা এই তো, হ্যাঁ একজন মুখস্থ আসলে ব্রাসি হেডের নাম মুখস্থ করছে, ওই যে হেড আছে, মাথা আছে যার, তাই সে কি করছে, তার যার মাথা আছে সে বেঙ্গল ব্যাকরণ রচনা করতে পারছে, সহজ হিসাব। তো পাণিনি যেটা, এই পাণিনির বিখ্যাত রচনা গ্রন্থে যে গ্রন্থটা রচনা করছে ব্যাকরণের, সেই গ্রন্থটার নাম কি? হ্যাঁ অষ্টাধ্যায়ী গৌড়ী ব্যাকরণ, নাকি হচ্ছে গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, নাকি ভাষার কথা ক্রম, কোনটা? সঠিক উত্তর কি ফারজানা বলছো এই নাম্বারটা, হ্যাঁ অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী হচ্ছে কার ভাইয়া? এই ভদ্রলোকের। কার ভাইয়া? এই পাণিনির। এই পাণিনির পতঞ্জলি ভাষা তোমার হচ্ছে এই অষ্টাধ্যায়ী এই গ্রন্থটা রচনা করেন, ব্যাকরণ গ্রন্থ। এটা কিন্তু বাংলা ব্যাকরণ না, এটা ব্যাকরণ একটা জাস্ট গ্রামারের একটা বই রচনা করে, সেই বইয়ের নাম হচ্ছে কি ভাইয়া? এই অষ্টাধ্যায়ী। হ্যাঁ অষ্টাধ্যায়ী। আবার একটু ক্লিয়ার করে বলে দেই, এই যে গৌরী রেখা যেটা আছে গৌরীয়, এটা হচ্ছে রাজা রামমোহন রায়। এই যে রামমোহন রায়, রাজা রামমোহন রায় গ্রন্থ হচ্ছে কি গৌরী ব্যাকরণ, বুঝছো? এই গৌরী ব্যাকরণ প্রথম বাঙালির মধ্যে রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ রচনা করেন, আর সে হচ্ছে কোনটা? সে হচ্ছে গৌরী ব্যাকরণ, সেই গৌরী ব্যাকরণ এটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে পাণিনির ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ী এটা। ওকে ডান, ওকে হয়ে গেছে ভাইয়া, এটা আমার শেষ। পরবর্তী কোশ্চেন আসে আমি, দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার কি? পরবর্তী কোশ্চেন হচ্ছে রূপতত্ত্বে, এই যে সুন্দর মতো ক্লাসে বুঝাইছি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা, সেকেন্ড টাইম বললেন বেচের মধ্যে একটা সুন্দর মতো স্পষ্ট করে বলে দিয়েছি যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা, আলোচ্য বিষয় জিনিসটা আসলে কি, এবং এই আলোচ্য বিষয়ের মধ্যে তোমার হচ্ছে যে বিষয়গুলো আছে এগুলো আলাদা আলাদা নাম আছে, ওই নামগুলোর কি কি নাম, মানে কোনটা কিভাবে খুব সহজে মনে রাখবা, আমি এখানে শিখাবো না, কারণ শিখালে তো সবগুলো সেম হয়ে গেল, আমি শিখাইতে পারতেছি না। বা যারা পড়ছো তারা হয়তো ভালো মতো মনে রাখতে পারছো, একটু বলতে হবে। রূপতত্ত্বের আরেকটা নাম কি পড়াইছি না? অবশ্যই পড়াইছি। এই রূপতত্ত্ব যেটা আছে, এই রূপতত্ত্বের তোমার হচ্ছে আলোচ্য বিষয় কি হইতে পারে? আলোচনা হয় না, এখানে বলছে না, এখানে বলছে না। ডি নাম্বারটা সমাস বিলে রূপতত্ত্ব আলোচনা হয় না। চিন্তা করা যায় পোলাপান এই যে এখনো ভুল উত্তর দেয়, এখানেও অবশ্যই তত্ত্ব বলছে ডি নাম্বারটা। তাহলে তোমার কিভাবে, আমি কিভাবে বলবো যে তোমার হচ্ছে আগামীকালকে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষা 25 কে পাবা, কেমনে পাবা তোমরা, কিভাবে 25 পাবা যদি এখনো বলো ডি? এখনো যদি বলো ডি তাহলে উত্তর কেমন? তুমি প্রশ্ন বোঝো নাই ভাইয়া, তোমার প্রশ্নে বোঝো না, সেজন্য উত্তর উল্টাপাল্টা করতেছো। প্রশ্নে বোঝে না পোলাপান, প্রশ্নে বুঝতে পারে না এখনো, প্যাচ এখনো প্যাচ। যদি আগামীকাল ক্লাসে তারপরে ভুল করবা, আমি শিওর তোমরা যদি এরপরে আরেকটা ক্লাসে এরপরে তোমরা ভুল করবা। একটু খেয়াল করো প্রশ্নের মধ্যে কি বলেছে, রূপতত্ত্ব। এখন তোমাকে বসতে হবে রূপতত্ত্ব আরেক নাম কি, রূপতত্ত্বের আরেক নাম কি, তুমি এটা বুঝতে আসছো না। হ্যাঁ রূপতত্ত্বের আরেক নাম কি ভাই? রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। ওই যে রুশে অবাকার রুশে বলছিলাম না, এই শব্দতত্ত্ব এটা হচ্ছে রূপতত্ত্ব আরেকটা নাম। রুশে কি বলছিলাম? রুশে মানে কি? রতে রূপতত্ত্ব, শত শব্দতত্ত্ব, এটা বলছিলাম। তাহলে শব্দতত্ত্ব আলোচ্য বিষয় কি কি? হ্যাঁ এখানে বলছে আলোচিত হয় না, বলছে প্রশ্ন বুঝতে হবে আগে কোনটা হয় না। এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা না, কোনটা হ্যাঁ কোনটা আলোচনা হয় না। ফলাফান প্রশ্ন দেখে না, দেখছো এরকম চট্টগ্রাম বিষয়ে একটা বিগত বছর প্রশ্ন হয়েছে, অ্যান্সার দিয়ে আসছে, এসে দেখে উত্তর মিলে নাই, কারণ কি এখানে না ছিল, এখানে 9 ছিল, উত্তর খেয়াল করে ওটা খেয়াল করা নাই, মনে করছে আলোচনা হয় কোনটা, উত্তর দিয়ে দিয়েছে, শেষ একেবারে সব একবারে একুলো শেষ। তাহলে সঠিক উত্তর কোনটা? এই যে এখন ঠিক আছে, দেখছো এখন ঠিক আছে, এখন একটু ধমক দেওয়ার পরে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ ওই জবা যেভাবে ধমক দিয়েছিল অনুকে, বুঝছো অনুকে ধমক দিয়েছিল না, চাষ করে একটা ধমক দিয়েছিল, অনু এক ধমকে বাগানে চলে গেছে, ওইরকম আর কি। তাহলে সবাই এখানে না বলা হয়েছে। তাহলে লিঙ্গ কি? রূপতত্ত্ব আলোচ্য বিষয়। ধাতু রূপতত্ত্ব আলোচ্য বিষয়। বাট এই যে ধ্বনি, যেটা ধ্বনি হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়, ধ্বনি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি? সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, আলোচনা হয় না বলছে, তার মানে সঠিক উত্তর সি নাম্বারটা, আলোচনা হয় না বলছে, তার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, এটা ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখন ঠিক আছে, এই তো এখন ঠিক আছে, গুড, সাবাস। পরে আসি ভাইয়া, পরে দেখো খেয়াল করো, অর্থতত্ত্বের বিপরীত, অর্থতত্ত্বে বিপরীত শব্দ ও বাগধারা, এই বিষয় দুটি কিসের অন্তর্ভুক্ত? উত্তর কিন্তু প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে, উত্তর এই যে উত্তর এই প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে, যদি পারো তাহলে উত্তর দিতে পারবা। কি বলছে? বিপরীত শব্দ আর হচ্ছে কি বাগধারা, বিপরীত শব্দ এবং বাগধারা, এই যে এই দুইটা জিনিস কোন তত্ত্ব আলোচনা করা হয়?
ধ্বনিতত্ত্বে না, তুমি জানো ধ্বনিতত্ত্বের মধ্যে শুধুমাত্র অর্থবিদ্যা, সত্যবিদ্যার আর সন্ধি আলোচনা করা হয়, তুমি এটা জানো, তুমি এটা কখনোই বলবা না। হ্যাঁ, এটাকে রূপতত্ত্ব আলোচনা করা হয় রূপতত্ত্বে। রূপতত্ত্বতে কি দেখলাম? রূপতত্ত্ব মানে কি? রূপতত্ত্ব আর একটা মধ্যে শব্দতত্ত্ব, তার মানে এগুলোর মধ্যে পড়ে না। তাহলে কোনটার মধ্যে পড়ে? এই সি বলতে সবাই। হ্যাঁ, ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা ভাইয়া? এই তো, হ্যাঁ, কাশ্মীরে বলছে সি, এই ডি নাম্বারটা, সেটা হচ্ছে অর্থতত্ত্ব আলোচ্য বিষয়। কোন তত্ত্ব আলোচ্য বিষয় ভাইয়া? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কেন আলোচ্য বিষয় একটু খেয়াল করো, বুঝাই তারপরে বুঝো, আগে বুঝাই তারপর বুঝো। দেখো, বলছিলাম শব্দের শেষে যদি কি থয়রেফ থাকে, বলছিলাম, শিখেছিলাম। তাহলে এই জিনিসগুলো দেখেন ছয়রেফ কিন্তু নাই, আছে নাই। বাগধারা কেন অর্থতত্ত্ব আলোচ্য বিষয়? কারণটা কি? নতুন বইয়ের মধ্যে বাগধারা হচ্ছে অর্থতত্ত্ব আলোচ্য বিষয়। কারণটা কি? কারণ হচ্ছে বাগধারা জিনিসটা, আমি বললাম ইঁদুর কপালে, কি ভাই? ইঁদুর কপালে। এখন খেয়াল করো তো, ইঁদুর কপালে বলতে কি আমি বুঝাচ্ছি ইঁদুর কপালের মধ্যে আছে, এটা বুঝাচ্ছি না। ইঁদুর কপালে বলতে আমি বুঝাচ্ছি অর্থটাকে। কি অর্থ? হচ্ছে কি ইঁদুর কপালে অর্থ কি ভাইয়া? মন্দ ভাগ্য, তাই না? ইঁদুর কপালে অর্থ কি? এটা একটা বাগধারা। ইঁদুর কপালে এটা একটা বাগধারা, এটার অর্থ হচ্ছে কি? এটার অর্থ হচ্ছে মন্দ ভাগ্য, এটার অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। এখন খেয়াল করো, ইঁদুর কপালে এটা হচ্ছে বাগধারা, এটা অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। এখন আমি যদি বলি, কারোর যদি বলি ইঁদুর কপালে, তার মানে কি তার ইঁদুর কপালে মাথার মধ্যে ইঁদুর আছে এরকম বোঝাচ্ছে না। ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য বোঝাচ্ছে। তার মানে এই শব্দকে মিন করতেছে না, এই শব্দের অর্থ, এই বাগধারাটার অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ অর্থটা যেটা সেটা অর্থ কি প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ মেইন ফোকাস হচ্ছে অর্থের দিকে। তার মানে এটা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়। এই তো গুড। তারপর ঠিক সঠিক উত্তর হচ্ছে কি? তাহলে বর্তমান বইয়ের মধ্যে কেন অর্থতত্ত্ব আলোচ্য বিষয় বাগধারা, সেজন্য এটা যে যুক্তি দিলাম না তোমাদেরকে, মানে লজিকটা বুঝেছি তোমাকে। লজিকটা কি? লজিকটা হচ্ছে অর্থ প্রাধান্য পায়, সেজন্য অর্থতত্ত্ব আলোচ্য বিষয়। এটা একটা লজিক আর কি, দাঁড় করানো হয়েছে আর কি, অর্থতত্ত্ব আলোচ্য বিষয়। শেষ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এইটা, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ভাইয়ারা বুঝছেন? মন্দ ভাগ্য, হ্যাঁ, ওকে। এই যে ফারি ইবরাহিম বলছে, এবারে বুঝছে ভাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরে আসি ভাই। দেখো, নত্য সত্য বিধান একটা ধাতা করে ফেলছি ভাই, 9-6 করতে মানে ধনী তার বউর সাথে মানে কি বলে তোমার হচ্ছে যে বেলপুরি খাওয়ায় টাওয়া তোমার হচ্ছে সন্ধি করে, বুঝছো? 9-6 করে, প্রতিদিন খেলাধুলা করে, দেরিতে ঘরে ফিরে পরে হচ্ছে ধনীর বউ জাস্ট 1 প্লেট 20 টাকা দিয়ে বেলপুরি নিয়ে আসে, সব কিছু ঠান্ডা হয়ে যায়। এই যে 9-6 কোন তত্ত্ব আলোচ্য বিষয় ভাইয়া? জাস্ট তোমাদের মনে করাই দিচ্ছে আর কি, কোন তত্ত্ব আলোচ্য বিষয়? হ্যাঁ, কোন তত্ত্ব আলোচ্য বিষয়? সেটা হচ্ছে সি নাম্বারটা, এই যে ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়, রাইট? সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই তো বাড়তেছো, এই যে সুন্দর বাড়তেছো, ভুলো না ভাই। আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো যদি এত সুন্দর করে পড়ো, যদি না বোঝো, না পারো, তাহলে সত্যি কষ্ট পাবো। হ্যাঁ, তোমরা একটু বাসায় পড়াশোনা করলে সুন্দর মতো আরো ভালো মতো বুঝতে পারতা। হ্যাঁ, বাসায় ভালো পড়াশোনা করলে আর ভালো মতো বুঝতে পারবা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। কি ভাইয়া? ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়। ওকে, এরপর আসি ভাইয়া। এরপর বলছে শব্দের গঠন, বলে দিচ্ছে উত্তর কিন্তু, ধাতু, লিঙ্গ, বচন, এই 4টা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। এই 4টা জিনিস কোন বিষয়গুলো কোন শাখার মধ্যে পড়ে, মানে ব্যাকরণের কোন শাখার মধ্যে পড়ে? রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব নাকি অর্থতত্ত্ব? কোন তত্ত্বের মধ্যে তোমার হচ্ছে এর মধ্যে পড়ে? একটু বলো দেখি কোনটার মধ্যে পড়ে। হ্যাঁ, এটা কোনটার মধ্যে পড়ে? কি বলছে? ধাতু, লিঙ্গ, বচন, এই 3টা, আরেক শব্দের গঠন, 4টা জিনিস। এই 4টা জিনিস কোন তত্ত্বের মধ্যে পড়ে? এই তো এখন তুমি চিন্তা করতেছো, ভাইয়া এখানে তো শব্দতত্ত্ব দেওয়া আছে, বাট এখানে তো শব্দতত্ত্বের নামও নাই। এখানে শব্দতত্ত্বের কি নাই? এখানে নামও নাই। তাহলে এটা কোনটার মধ্যে পড়বে? এটা কোনটার মধ্যে পড়বে? প্যাচ লাগিয়ে গেছে না? কিন্তু তোমাকে জানতে হবে এই রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। এই কতবার যে পড়াইলাম, কতবার যে দেখাইছি, কতবার যে বলছি। এটা হচ্ছে কি? এটা শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। রূষে, মনে রাখবা, রূষে, ঠিক আছে? রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্ব, ঠিক আছে? শব্দের গঠন, ধাতু, লিঙ্গ, বচন, এগুলো তো আলোচনা করা হয় এই নাম্বার রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন আসি। কি বলছে? গৌণার্থ। এটা একবার পারবা, একেবারে সহজ। এটা গৌণার্থ, মুখ্যার্থ। গৌণার্থ, মুখ্যার্থ শব্দ 3টি, কি রে? শব্দ 2টা আর কি, এখানে 2টা না, 3টা না, 2টা শব্দ। 2টি কোন শাখায় অন্তর্ভুক্ত? কোন শাখায় অন্তর্ভুক্ত? রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব। হ্যাঁ, কি বলছে? গৌণার্থ, শেষে থয় রেপ, জাস্ট এটা বলছি, বুঝে ফেলবা।
যারা সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচে ক্লাস করছো তারা হয়তো ভালো মতো বুঝতে পারবা। কি বলছি? গৌণার্থ থয়রেব, শেষে থয়রেব, মুখ্যার্থ শেষে কি থয়রেব আছে। এখন বলো তো এইটা কোন তত্ত্ব আলোচ্য বিষয়? সবাই বলতেছে বি বি বি। আলামিন বলছে বি নাম্বার, এই তো সবাই বলতেছে কি বি নাম্বার, রূপতত্ত্ব নাকি অর্থতত্ত্ব? দেখি সবাই উত্তর করো দেখি। এটা দেখে তো সবাই উত্তর করতে পারো কিনা। এটা ভুল হবে না, আশা করি কারো ভুল হবে না, এটা অন্তত কারো ভুল হবে না। হ্যাঁ, এটা অন্তত কারো ভুল হবে না। এই তো গুড, এই সবাই পারতেছো, এটা সবাই পারছো, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে অর্থতত্ত্ব আলোচ্য বিষয়, এটা হচ্ছে কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। নেক্সট কোশ্চেন আসি। ওকে, পরবর্তী ভাষা হচ্ছে এটা। বাংলা ভাষার মোট মৌলিক ধ্বনি কয়টি? কতটি? বাংলা ভাষার মোট, বাংলা ভাষা বলতে বোঝাইছে এখানে শুধু স্বরধ্বনি বলে নাই, এখানে ব্যঞ্জন ধ্বনিও বলে নাই, এখানে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি দুইটা মিলাই মৌলিক বলছে, মৌলিক উল্লেখ করে দিচ্ছে মৌলিক। তার মানে স্বরধ্বনিও আছে এখানে, স্বরও আছে এখানে, আবার কি ব্যঞ্জনও আছে। তাহলে মানে দুইটা মিলে, দুইটার মধ্যে মোট মৌলিক ধ্বনি কয়টা? মোট মৌলিক ধ্বনি কয়টা? এই তো দস্তগীর বলছো তোমার হচ্ছে 37টা। কেন 37টা? তুমি বাংলা বর্ণমালা বর্ণসংখ্যা কয়টা? 50টা, বর্ণসংখ্যা 50টা। বাট এইখানে বলা হলো মোট মূল সংখ্যা কয়টা? 37টা। তুমি বলতো 37টা। কেন 37টা? বাকিগুলো কই গেল? গেল কই? এর কারণ কি তোমাদের সুন্দরমতো বুঝিয়ে বলেছি যে আসলে বাকিগুলো গেল কোথায়। 37টা আমাকে একটু বলতে হবে, একটু স্পষ্ট করে ক্লিয়ার করে দিতে হবে, এই মৌলিক ধ্বনির মধ্যে স্বরধ্বনি কয়টা? অর্থাৎ মোট 37টার মধ্যে, এই যে মোট 37টা পাইছি না, এই 37টার মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টা? হ্যাঁ, মৌলিক স্বরধ্বনি কয়টা এবং ব্যঞ্জন ধ্বনি কয়টা আমাকে বলতে হবে। এই 37টার মধ্যে কয়টা মৌলিক স্বরধ্বনি এবং কয়টা ব্যঞ্জন স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আর কি। ওকে বলো, এই 37টার মধ্যে স্বরধ্বনি কয়টা আছে, ব্যঞ্জন ধ্বনি কয়টা আছে? এই তো গুড। মৌলিক স্বরধ্বনি কয়টা ভাইয়া? 7টা। কয়টা ভাইয়া? 7টা। এই যে পারতেছো ভাইয়া। তাহলে আমি কি পাইলাম ভাইয়া? আমি পাইলাম মৌলিক, কি পাইছি? মৌলিক স্বরধ্বনি তোমার হচ্ছে কয়টা ভাইয়া? মৌলিক স্বরধ্বনি আমার হচ্ছে 7টা। কয়টা? 7টি। কি একবার শুনতে মতো পড়াইছিলাম। অ একটা, আ একটা, ই একটা, পরে হচ্ছে কি রস্যউ একটা, পরে হচ্ছে এ একটা, উ একটা, পরে হচ্ছে কি এই যে অ আকার যোগ এরকম একটা। এই 7টা, এই 7টাকে একসাথে বলা হয় মৌলিক স্বরধ্বনি। কি ধ্বনি ভাইয়া? মৌলিক স্বরধ্বনি। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর বাকি 30টা হচ্ছে ব্যঞ্জন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আর কি, বুঝছো? মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এবং সেগুলো কি একবার সুন্দর মতো বুঝিয়ে বলছিলাম। আমরা শুনছিলাম ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। কয়টা? 39টা। সেখান থেকে মাত্র আছে 30টা। বাকি 9টা গেল কোথায়? পড়াইছিলাম না ভাইয়া? বাকি 9টা কোথায় গেল? ওই যে বলেছিলাম একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, তোমাদের পড়াইছিলাম এগুলো। 39টার মধ্যে 9টা বাদ গিয়ে 30টা আছে। হ্যাঁ, ওকে গুড। এই তো হয়ে গেছে ভাইয়া, তাহলে বুঝতে পারছো। ওকে, শেষ। তাহলে সঠিক উত্তর সি নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেন আসি। এলে উল্লেখ যে বলে দিছে মৌলিক স্বরধ্বনি কয়টা? বলো মৌলিক স্বরধ্বনি কয়টা? এখানে স্পেসিফিক প্রশ্ন বলে দিছে। হ্যাঁ ভাইয়া, উচ্চারণ করেন, ওটা হচ্ছে তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি ভাইয়া? মৌলিক স্বরধ্বনি কয়টা? হ্যাঁ, মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমার সঠিক উত্তর হচ্ছে 7টি। কয়টা ভাইয়া? 7টি। কয়টা ভাইয়া? 7টি। মনে রাখবা মৌলিক স্বরধ্বনি 7টা, বা যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি হচ্ছে আমার 25টি। এই 25টার মধ্যে দুইটা হচ্ছে কি? দুইটা হচ্ছে বর্ণ। দুইটা হচ্ছে বর্ণ, একটা ওই আর একটা ঔ। পড়াইছিলাম ওকে। 7টা, সঠিক উত্তর 7টা। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আঁকি দেখো। খেয়াল করো, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? উত্তর হচ্ছে 30টা। কয়টা? 30টা। এটাকে দেখাইছি না, এটাকে বলছি। তাহলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? উত্তর হচ্ছে আমার 30টি। কয়টা? 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? উত্তর হচ্ছে আমার 30টি। এই তো, সাবাস, সবাই বলতে পারতেছো 30টি। ওকে, নেক্সট কোশ্চেন আসি। দেখো কি বলছি। এই যে ওই আর ও কি ধরনের ধ্বনি? বলো দেখি। এই যে ওই আর ও, এইগুলো কোন ধরনের ধ্বনি? হ্যাঁ, ঠিক আছে, এই তো 30টা। ঠিক আছে, এখন আমাকে এটা বলতে হবে, ও আর ওই। হ্যাঁ, এই যে এই দুইটা কোন ধরনের ধ্বনি? এটা কি অর্ধস্বরধ্বনি? না, এগুলো পড়াই নাই তোমাদেরকে। দেখি যৌগিক বা দ্বিস্বর ধ্বনি, নাকি অনুনাসিক আর আনুনাসিক, নাকি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, কোনটা? এগুলো তো স্বরধ্বনির মধ্যে পড়তে, এটা বাদ। এটা সঠিক উত্তর। এই তো একদম বলছে কি
হ্যাঁ বৃষ্টিশীল বলছো তোমার হচ্ছে বি নাম্বারটা। এটা কি যৌগিক বা দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর মানে কি? দ্বিস্বর হচ্ছে এই কারণ হচ্ছে ওইটাকে লিখতে আমি কি করি, ওইটাকে যদি এইভাবে লিখি তাহলে কি হচ্ছে, এভাবে হচ্ছে এই যে একটা স্বর, এই যে একটা স্বর, দুইটা স্বর, তার মানে এটা এখন কটা স্বর, দুইটা স্বর। আর দুইটা স্বরকে আমরা কি বলি, দ্বিস্বর বলি। সহজ হিসাব। যৌগিক, এগুলোকে যৌগিক স্বরধ্বনি, এবং এগুলো বর্ণ, এগুলো কি, এগুলো বর্ণ। কারণ কি, এগুলো লিখিত রূপ আছে। এগুলো কি আছে ভাইয়া, এগুলো আমার লিখিত কি আছে, এগুলো লিখিত রূপ আছে, সেই কারণে এগুলো কি আমাকে বর্ণ বলা হয়। এগুলোকে পাশাপাশি বর্ণও বলা হয়, এগুলো আমার বর্ণ বলা হয়। তাহলে ভাইয়ারা বুঝতে পারছেন একবার ইজি না? এগুলো ইজি না ভাইয়া, একবার ইজি। ওকে, তাহলে শুরু করতে হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে? শুরু করতে হচ্ছে বি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন আছে, খেয়াল করেন, কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ? এখানে খেয়াল করতে হবে, এই যে 9 বলছে, এই জায়গাটা খেয়াল করতে হবে। এই জায়গাটা খেয়াল করতে বলে দেখবো অনেক কোশ্চেন ভুল করা থেকে বেঁচে গেছো, অনেক নেগেটিভ মার্ক খাওয়া থেকে বেঁচে গেছো। কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ? 9 বলছে, 9 সঠিক উদাহরণ 9 কোনটা? মানে যৌগিক স্বরধ্বনি না, ওটার মধ্যে পড়েই না। ওই ও, বলো কোনটা পড়ে না, যৌগিক স্বরধ্বনির মধ্যে পড়ে না কোনটা? এই সঠিক উত্তর কোনটা? দেখো খেয়াল করে, একেবারে সহজ, যার চোখ আছে সে বুঝতে পারবে। এখানে স্বরধ্বনি কয়টা আছে? একটা দুইটা, শেষ, তাহলে এটা বাদ। এখানে কয়টা আছে? দুইটা আছে, এটাও বাদ। এখানে কয়টা আছে? এই দুইটা আছে, এটাও বাদ। তাহলে এই তিনটাই বাদ, বাকি হলো কয়টা? এই যে এটা, সঠিক উত্তর এটা। একেবারে সিম্পল জিনিস, একবারে সিম্পল। শুরু করতে হচ্ছে ডি নাম্বারটা, একেবারে সিম্পল জিনিস না ভাইয়া, ডি নাম্বারটা। তাহলে কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ? 9, উত্তর হচ্ছে ডি নাম্বারটা। তাহলে বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ ডি নাম্বার, হ্যাঁ অবশ্যই, নিশিত দাস অবশ্যই ডি নাম্বারটা, নাম্বার। কারণ কি, যৌগিক স্বরধ্বনির মধ্যে পড়ে না। যৌগিক স্বরধ্বনি হইতে হলে তাকে কি হইতে হবে? ডাবল হইতে হবে, ডাবল হইতে, যেমন এখানে ডাবল আছে, এখানে ডাবল, এখানে ডাবল নাই, সেজন্য এটা উত্তর। ওকে, পরবর্তী কোশ্চেন, ব্যঞ্জন ধ্বনির কোনটি মূর্ধন্য ধ্বনি? ওয়েট, বুঝতে পারবো। আমরা ব্যঞ্জন ধ্বনিকে 5টা ভাগে ভাগ করতে শিখছি না? 5টা ভাগ শিখছি না আমরা? 5টা ভাগের মধ্যে একটা হচ্ছে ক, একটা চ, একটা ট, একটা ত, আর একটা হচ্ছে কি, একটা প। এই প্রতিষ্ঠা আলাদা আলাদা নাম আছে। একটা হচ্ছে কণ্ঠ, এটা হচ্ছে কণ্ঠ, এটা হচ্ছে কি কণ্ঠ, আর এটা হচ্ছে কি, এটা তালব্য, আমরা পড়ছি, হ্যাঁ তালব্য। হ্যাঁ এটা কি, এটা হচ্ছে এই যে মূর্ধ, এটা হচ্ছে কি মূর্ধন্য, এটা মূর্ধন্য, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দন্ত, আর এটা হচ্ছে উষ্ঠ, প ফ ব, এটা হচ্ছে উষ্ঠ। এখন খেয়াল করো ভাইয়া, কি বলছো ওখানে, খেয়াল করো, আগে প্রশ্নটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা কোন ব্যঞ্জন ধ্বনির কোনটি মূর্ধন্য ধ্বনি। খেয়াল করো তো, এই যে দেখছো প ফ, এগুলো কি, প ফ হচ্ছে উষ্ঠ, কি বা উষ্ঠ মানে কি ঠোঁট। জ হচ্ছে কি, জ হচ্ছে তালব্য বর্ণ, এই যে চ ছ জ তালব্য বর্ণ, এটাও বাদ। চ ছ এটা তালব্য বর্ণ, তাহলে এগুলো তিনটাই বাদ। এই তিনটা মূর্ধন্যের মধ্যে পড়ে না, তাহলে পরে কোনটা ভাইয়া? সেটা হচ্ছে এই ট বর্গ ধ্বনি যেটা আছে। কোন বর্গ ধ্বনি? ট বর্গ ধ্বনি সঠিক উত্তর। কারণ কি, ট বর্গ হচ্ছে মূর্ধন্য ধ্বনি। কি ধ্বনি? মূর্ধন্য। যে ট ঠ ড ঢ মূর্ধন্য, এরা 5 ভাই। মূর্ধন্য পড়ছি না আমরা, মূর্ধন্য, এই এরা 5 ভাই, ট ঠ ড ঢ মূর্ধন্য। একেবারে সহজ ভাইয়া। তুমি কিভাবে মনে রাখবা? জাস্ট ক চ ট ত প, এবার মনে রাখবা ক চ ট, আমার সাথে বলো, ক চ ট ত প, শেষ। ক চ ট ত প, ক চ ট ত প। তোমার হয়তো একবার মুখে উচ্চারণ আসবে না, বাট আস্তে আস্তে আসবে। ক চ ট ত প, বলো ক চ ট ত প, দেখবো মুখস্থ হয়ে গেছে। সেটা মনে রাখতে পারলে হবে, ক চ ট ত প, এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে হবে। হ্যাঁ, তাহলে শুরু করতে হচ্ছে ট নাম্বার। ট হচ্ছে মূর্ধন্য বর্ণ। কি কি? তোর সাথে কি, আর ট এরা 5 ভাই। কয় ভাই ভাইয়া? 5 ভাই। ট পর হচ্ছে কি ঠ, পর ঢ, পর হচ্ছে কি তোমার হচ্ছে ডহ, পর হচ্ছে মূর্ধন্য, এরা 5 ভাই, এই 5 ভাই। ঠিক আছে, শুরু করতে হচ্ছে ট। ওকে, পরবর্তী প্রশ্ন আছে, দেখো, ওরে কোন ধ্বনি বাক্যযন্ত্রের উষ্ঠ বা ঠোঁট, বলে দিচ্ছি ব্যাঙ্গি, একটা লিখে দিচ্ছি সুন্দর মতো, উষ্ঠ বা ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। মানে নিচের কোনটা ঠোঁট দিয়ে উচ্চারিত হয়? ঠোঁট দিয়ে। দেখি এখন কে পারো, নিচের কোনটা ঠোঁট দিয়ে উচ্চারিত হয়? ঠোঁট। নিচের কোনটা ঠোঁট দিয়ে উচ্চারিত হয়? ঠোঁট দিয়ে। হ্যাঁ বলো দেখি ভাইয়া, নিচের কোনটা? একবার এখন যদি পারো, এখন তুমি উচ্চারণ করবা, ম ঠোঁট লাগে কিনা, হ্যাঁ লাগে। ট দেখো লাগে কিনা, গ লাগে কিনা, তালব্যস্য লাগে কিনা, দেখো তোমরা যেটা ভালো মনে করো। হ্যাঁ, নিচের কোন ধ্বনি বাক্যযন্ত্রের উষ্ঠ বা ঠোঁট দিয়ে উচ্চারিত হয়? ঠোঁট লাগেই, উষ্ঠ বর্ণ বলেছে, উষ্ঠ মানে ঠোঁট। ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, সেটা কোনটা? হ্যাঁ ম। উত্তর হচ্ছে কি এ নাম্বারটা, অর্থাৎ এই যে সঠিক উত্তর হচ্ছে ম নাম্বার। কারণ কি, আমরা একটু আগে পড়ছিলাম প, পরে কি ফ, পরে হচ্ছে ব,
পরে বহ আর হচ্ছে কি ম। এই যে পাঁচটা, এরা পাঁচ ভাই, এরা পাঁচ ভাই হচ্ছে ঠোঁট থেকে, কোন থেকে? ঠোঁট থেকে উচ্চারিত হয়। দেখবে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সবার আগে এই উষ্ঠবর্ণগুলো উচ্চারণ করা শেখে, কারণ শিশুর তখন দাঁত থাকে না, সে দাঁতের উচ্চারণ করতে পারে না, দাঁত দিয়ে যেগুলো উচ্চারিত এগুলো পারে না। হ্যাঁ, সে কিন্তু কি করে, সে জন্মগ্রহণ করার পরে সে শিখে মা বলা শিখে, মাম বলা শিখে, বাবা বলা শিখে। কারণ কি, এই বা হচ্ছে কি বর মধ্যে আছে, সে পাপ্পা বলে, প আছে, সে বাবা বলে, সে মামা বলে। সে কিন্তু বড় হয়ে মানে ছোট থাকতে কাকা বলে না, কাকা বলতে পারে না, কারণ কি তার দাঁত নাই। আবার সে কি বলতে পারে না, সে নানা বলতে পারে না, কারণ কি তার দাঁত নাই, নানা বলতে পারে না। সে কি শিখে, আগে বাবা পরে মা বলে, মা বাবা আগে বলে, এই দুটো আগে বলে দেন পরবর্তী শিখে, কারণ তো সেই সময় তার দাঁত হয়ে যায়। বুঝতে পারছো? সেই জন্য শিশুরা সর্বপ্রথম এই ধ্বনিগুলো উচ্চারণ করা শিখে। হ্যাঁ, তাহলে প ফ ব বহ ম এগুলো উষ্ঠ, এই যে ম এখানে এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার উষ্ঠ। হ্যাঁ, মা মামা বাবা বলে আগে। দেখছো, ট্রাই করে দেখবা, তুমিও দেখবা। তুমি যখন ছোট ছিল হয়তো তোমার মনে নাই, বাট তুমি এগুলো শিখছো আগে, মা বাবা এগুলো আগে শিখছো। হ্যাঁ, শিশুরা সবসময় আগে এগুলো শিখে। তুমি দেখো তোমার মামা চাচা বাগনিয়া যারা আছে তারা দেখবা হয়তো এরকম। ওকে, তার শুরু করতে হচ্ছে আমার কি ম নাম্বার। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা হাটহাজারী। হাটহাজারী, এই হাটহাজারী শব্দে কয়টি অক্ষর আছে? হাটহাজারী শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? হাটহাজারী শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে, এটা তোমার প্রশ্ন জানতে চাইছে আর কি। বলো তো ভাইয়ারা, হাটহাজারী শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? হ্যাঁ, মোট ঠিক আছে, এখন আমাকে এটা বলতে হবে, এখানে উত্তর দিতে হবে। হাটহাজারী শব্দে কয়টি অক্ষর আছে? হাটহাজারী শব্দের মধ্যে আমার কয়টা অক্ষর আছে? 4টি, 9টি, একজন বলতেছে, অনেকে এক একজন এক এক অ্যান্সার দিয়েছে। দেখি তো মিলে দেখি। তাহলে প্রথম প্র্যাকটিস কি আমার, হাটহাজারী শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে এটা বাইর করার জন্য কি করতে হবে, এটাকে বাংলিশে লিখতে হবে। হাটহাজারী, হাট অর্থাৎ এইভাবে লিখি সুন্দর করে, তাহলে আসতে হবে হাট, HAT, হাট, হা যা, হাট হা যা, যা পরে আর আই, হাটহাজারী, এভাবে লিখলাম। হ্যাঁ, এখন খেয়াল করে তো বাইক দেখাও, হাটহাজারী বললাম। এই যে হাটহাজারীর মধ্যে এ একটা এখানে, পরে হচ্ছে কি এ একটা এখানে, এ একটা এখানে, আর একটা আই একটা এখানে, তাহলে 1 2, হ্যাঁ 1 2 3 4, কেটে করতে হচ্ছে 4টা। এই তো করতে হলে করতে কি, ভাওয়াল যতটা ততটা অক্ষর, যতটা ভাওয়াল ততটা অক্ষর, যতটা ভাওয়াল ততটা অক্ষর। তার সঠিক উত্তর হচ্ছে আমার কি, সঠিক উত্তর হচ্ছে আমার এই 4টি, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। হ্যাঁ, সঠিক উত্তর এই তো গুড, পারতেছো সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, পারছো তোমরা। এর পরবর্তী প্রশ্ন আসি, দেখো পর্বতমালা। কি মালা ভাইয়া? পর্বতমালা। খেয়াল করো, পর্বতমালার মধ্যে কয়টা অক্ষর আছে খেয়াল করতে হবে। পর্বতমালা কি করতে হবে দেখি, বাই করো দেখি ভাইয়া। পর্বতমালা এই শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে যা জানতে চাইবো তোমাদের কাছ থেকে। পর্বতমালা, পর্বতমালা বলো দেখি। পর্বতমালা শব্দে কয়টি অক্ষর আছে? পর্বতমালা শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে বলো দেখি। হ্যাঁ, পর্বতমালার মধ্যে এটা তো 4টি আছে। দেখি তো, খেয়াল করে দেখি তো, একটু দেখি তো পর্বতমালার মধ্যে কয়টা। হ্যাঁ, পর্বতমালা 4টা আছে। দেখি তো, পর্বত লিখি, বাংলিশে লিখি পর্বত। হ্যাঁ, পার্বত বা পর্বত আর কি, হ্যাঁ এভাবে লিখি, একই। হ্যাঁ, পার্বত, PAR, BA, পার্বত, T। হ্যাঁ, পার্বত একটা, কি পর্বত, পার্বত 1 2 পর্বত, পর্বত মালা, মালা বলতে মালা মনে নেই, MALA, মালা। এই যে দুইটা, এখানে একটা, এখানে 4টা, তাহলে এখানেও 4টা, পর্বতমালা। তাহলে এখানে কয়টা? 4টা। পর্বতমালা এখানে কয়টা ভাইয়া? 4টা। পর্বতমালা এখানে কয়টা? 4টা। ওকে, পর্বতমালা, এই তো পর্বতমালা এখানে কয়টা? 4টা। ঠিক আছে, উত্তর হয়ে গেছে, এখানে সঠিক উত্তর 4টা। পরে আসি বইমেলা। বইমেলা এই দেখেন, এখানে কয়টা? বইমেলা এখানে কয়টা? বইমেলার মধ্যে কয়টা ভাই বলো? বইমেলা এই শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে? বইমেলার মধ্যে কয়টা অক্ষর আছে বলো? কতগুলো টপিক পড়েছি তোমাদেরকে, একেবারে সবগুলো টপিক তোমাদের। হ্যাঁ, ওকে, বইমেলা। হ্যাঁ, বইমেলা এটার মধ্যে কয়টা অক্ষর?
ওকে, বই মেলার মধ্যে কয়টা অক্ষর আছে ভাইয়া? বই মেলার মধ্যে হ্যাঁ 3টা। একজন বলে দেখি তোকে মিলাই দেখি তো আমরা, একটু মিলাই দেখি ভাইয়া। হ্যাঁ মিলাই দেখি। বই মেলা দেখি BOI বই, MALA মালা, বই সরি মেলা ME দিলাম, যেটাই হোক না কেন। তাহলে এই 1টা 2টা 3টা 4টা আছে, এখানে কয়টা আছে ভাইয়া? 4টা। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় গিয়া, সমস্যা হচ্ছে কোন জায়গায়? এই জায়গাটা সমস্যা। কারণ কি আমি তোমাদের পড়াইছিলাম 2টা ভাওয়েল যদি পাশাপাশি থাকে তখন সেটা কাউন্ট হবে কয়টা? 1টা। কয়টা হবে কাউন্ট? তাহলে এখানে 1টা 2টা 3টা, সঠিক উত্তর হচ্ছে 3টা। বইমেলা কয়টা? বইমেলার মধ্যে অক্ষর আছে কয়টা? 3টা। বইমেলার মধ্যে অক্ষর আছে কয়টা? 3টা। বইমেলার মধ্যে অক্ষর আছে কয়টা? 3টা। শেষ। রে পানি রে, একবার সব সহজ রে, একবার পানি, সব পানি, এগুলো একবারে সহজ, কোনো টেনশন নাই। দেখবা একবার যা পড়াইছি সবগুলো মনে আছে, বা প্রথম দিকে প্যাস লাগিয়ে ফেলছো। হ্যাঁ এই তো বাওয়াল সবগুলো যদি একসাথে থাকে তাহলে 1টা কাউন্ট করা হবে, কাশ্মীরে বলছো। ঠিক আছে ভাইয়া, তাহলে এই জিনিসগুলো আমি সব শিখে ফেলছি না ভাইয়া? কোনো সমস্যা হবে? আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে ভাইয়া? কখনোই সমস্যা হওয়ার কথা না, আশা করি সমস্যা হবেও না। হ্যাঁ তাহলে কি এখানে? তাহলে এখানে থ্যাংক ইউ, শেষ। জাস্ট কতক্ষণ প্র্যাকটিস করলাম আমরা? আধা ঘন্টা বা 40 মিনিট সময় তোমাদের হাতে নিলাম। 40 মিনিট সময়ের মধ্যে আমরা একেবারে সব শেষ করে ফেললাম। মানে যা পড়াইছি প্রত্যেকটার বিষয় টাচ করার চেষ্টা করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা একবারে শেষ পর্যন্ত যুক্ত ছিল আর কি। দেখছো একবারে জাস্ট কিছুক্ষণ সময় নিয়েছি তোমাদের কাছ থেকে, একেবারে সব সময়ের মধ্যে এই সময়ের মধ্যে সবগুলো শেষ করে ফেলতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি আল্লাহ তাআলার কৃপা। তো আশা করি আগামীবার হয়তো এই যে আজকে জীবন অনেকে রেজাল্ট দিয়ে দিল, অনেকে রেজাল্ট দেওয়ার পরে কি জানতে পারলাম তার সাবজেক্ট পেয়েছে, হয়তো আগামী বছর তোমরাও এরকম একটা মেসেজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ সাবজেক্ট পেয়েছে। তো সত্য কথা বলছি, এই মেসেজটা পাওয়ার আনন্দটা অনেক অনেক সুন্দর, আনন্দটা সত্যিই সুন্দর। যখন তুমি একটা মেসেজ দিয়ে বলবা, আমার আগে তো তুমি খুশি হবা, তুমি জানছো যে তুমি সাবজেক্ট পাইছো কিনা। যখন তুমি সাবজেক্ট পেয়ে যাবা, দেখবা তোমার নামের পাশে, তোমার নাম নিশি, তোমার নামের পাশে দেখলা এই সাবজেক্টটা লেখা আছে, ল লেখা আছে, ইকোনমিক্স লেখা আছে, IR লেখা আছে, ইংলিশ বাংলা লেখা আছে। তখন তুমি দেখতে পাইলা তোমার নামের পাশে সাবজেক্ট লেখা, তার মানে তুমি পাবলিকেন হইছো, তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা। চিন্তা করো, জাস্ট চিন্তা করো। হ্যাঁ আমার চেয়ে বেশি তুমি খুশি হবা। আগামী বছর দেখবো তোমার নামের পাশে এর মধ্যে আছে। আমাকে যারা মেসেজ দিচ্ছে 3 জন, এর মধ্যে 3 জন সেকেন্ড টাইমার। আমাকে 4-5 জন মেসেজ দিচ্ছে, বলছো 4-5 জন মেসেজ দিচ্ছে, তার মধ্যে 3 জনই সেকেন্ড টাইমার। 3 জনেই সেকেন্ড টাইমার। তারা প্রথম দিকে মেরিট সাবজেক্ট পায় নাই, কারণ তাদের মেরিট পজিশন দূরে ছিল, সাবজেক্ট পায় নাই। এই 3 জনই সেকেন্ড টাইমার, তারা কি হয়েছে আজকে ও সাবজেক্ট পেয়ে গেছে। তাহলে আমি আশা করি ভবিষ্যতে, হ্যাঁ ভবিষ্যতে আশা করি সুন্দর এরকম একটা, তোমরা যারা ক্লাস আজকে করতেছো, আগামী সুন্দর যখন রেজাল্ট পাবলিশ হবে দেখা যাবে, তোমাদের একটা সুসংবাদ আমরা পাবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করছি, সেই প্রত্যাশা রেখেই তোমাদের কাছে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।